সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আপনাদের সাথে আছি আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় আসন্ন নির্বাচন ও বাংলাদেশ। আসন্ন নির্বাচন এবং বাংলাদেশ। স্টুডিওতে আলোচনার জন্য আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমার বাম দিকে ডক্টর ওয়াজেদ খান, সম্পাদক সাপ্তাহিক বাংলাদেশ, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সম্পাদক, এই পত্রিকাটির সম্পাদক তিনি। আমার বাম দিকে আছেন ডক্টর আফরোজা পারভিন, নির্বাহী পরিচালক, নারী উন্নয়ন শক্তি। সম্মানিত দর্শক, আমার ডান দিকে আছেন AKM পাটোয়ারি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক। সর্বডানে আছেন লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক, ভিস্তা ইলেকট্রনিক্স লিমিটেড। চারজনকে স্বাগত জানাচ্ছি। চার সেক্টরের মানুষ। যুক্তরাষ্ট্র থেকে এসছেন ডাক্তার ওয়াজেদ খান। আপনি যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রাজনীতি দেখছেন, বাংলাদেশের নির্বাচন দেখছেন, বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন। সম্প্রতি একটি রাজনৈতিক দলের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যর বিষয়ও পত্রিকায় আমরা দেখেছি এবং বিএনপির পক্ষ থেকে সেই অভিযোগও করা হয়েছে। ডক্টর ওয়াজেদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন দেখছেন আসন্ন নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং এই সম্পর্ক দীর্ঘদিনের। এবং আমি নিউ ইয়র্কে থাকি। আমি নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের যে নির্বাচন, এই নির্বাচনকে দেখছি, বাংলাদেশকে দেখছি। এটা দূরবীন দিয়ে দেখা নয়, এটা অন্তঃস্থল থেকে দেখা। বাংলাদেশ নিয়ে আমরা যেখানেই থাকি না কেন, প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে আমরা বাংলাদেশকে নিয়ে ভাবি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার, মানবাধিকার, সব কিছু মিলে একটা ইনসাফের বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা আমাদের অন্তরে পোষণ করি। নির্বাচন হলো গণতন্ত্রের উত্তরণের একটা প্রাথমিক ধাপ এবং সরকার প্রতিষ্ঠার একটি রাষ্ট্রে একটা হাতিয়ার। নির্বাচন হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, নির্বাচন হলেই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না, নির্বাচন হলেই দেশে সুশাসন আছে না, নির্বাচন হলেই মানুষ তাদের যে আকাঙ্ক্ষা, মানুষের যে বৈষম্য, সেটা পরিবর্তন তো আসতে হবে। জি, এটার জন্য দরকার একটা পরিবর্তন। বাংলাদেশে 12টি নির্বাচন হয়েছে, মানুষ জনগণ তার আকাঙ্ক্ষা পূরণ হতে দেখেনি। আপনার কাছে আসবো ডক্টর ওয়াজেদ খান। ডক্টর আফরোজা পারভিন, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকারের কথা তিনি বলেছেন। আমরা যখন কথা বলছি, এই 2-3-4 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় একটা জিনিস ভাইরাল বলা যায়। বাগেরহাটের একজন ছাত্রলীগ নেতা, তার সন্তান এবং স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে, তার জানাজা হয়েছে। জানাজার জন্য তিনি পেরোলে মুক্তি পাননি, বরং মৃতদেহ কারাগারে গিয়েছে, কারাগারের সামনে, সেখানে তিনি জানাজায় অংশগ্রহণ করেছেন এবং দেখেছেন। আমি এই বিষয়টাকে একটা বড় ভাবেই দেখছি, কারণ একটা শিশু এবং তার স্ত্রী, তারা যে মারা গেল, তাদেরকে পেরোলে দেওয়া, এটা কিন্তু একটা আপনার রাষ্ট্রের মানবাধিকারের দায়িত্ব। এটা রাষ্ট্রের দায়িত্ব। কারা কয়েদিটাকে, সে যত বড় জঘন্য অপরাধী হোক না কেন, এই কয়েদিটাকে, তার পরিবার, তার সন্তানকে দেখা, এটা হচ্ছে পেরোলে দেখা, এটা হচ্ছে আইনের একটা ব্যাপার। এখানে এটা তারা আন্তর্জাতিক মানবাধিকারের যে চুক্তি, এটা তারা লঙ্ঘন করেছে। এটা একটা বড় ধরনের অপরাধ। উপরে আল্লাহ আছে ভাই, আমি এমন কাঁদছি এই খবরটা শুনে, আমার কাছে খুব কষ্ট লাগছে। শিশু লাশ কেন তাই বাপের কাছে যাবে? এটা কোনো কথা? কোন দেশে বাস করি আমরা এই মুহূর্তে? কিছু কিছু অধিকার রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে। এই অধিকারটুকু বাস্তবায়ন করা, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের যখন কানে গেছে, জেলারের কানে গেছে, তখনই একটা ব্যবস্থা করতে হবে। তারই উচিত ছিল মৌখিকভাবে লেখুক আর লিখিতভাবে লেখুক, ডাজেন্ট ম্যাটার। তার কাছে কাগজ কলম নাও থাকতে পারে, সে একটা কয়েদি, কিভাবে সে আবেদন করবে? তার কাছে কি কাগজ কলম দেওয়া আছে? কিভাবে আবেদন করবে? বাগেরহাটে আবেদন করা হয়েছিল, বাগেরহাট জেলা প্রশাসন বলেছে, কিন্তু তারা স্বীকার করে না যে আবেদন করা হয়েছিল। পেপারে আমি একটা দেখলাম যে লেখা আছে যে আবেদন করে নাই।
এরকম একটা সরকারি একটা বার্তা দেখলাম। এটা আমার কাছে অবাক লাগছে যে যশোর আমি জেলা প্রশাসন থেকে আমার বলা হয়েছে। যদি মানে মনে করেন যে আমার আত্মীয়, মনে করেন আমার ভাই, কথার কথা আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেছে, তো আমি কি দরখাস্ত করব না যে বাচ্চাটাকে দেখুক আমার জেলখানার ভাইটা এসে? কথার কথা আমি জানি না কেউ কে দরখাস্ত করেছিল, অবশ্যই করেছিল, এবং তাকে দেখতে দেওয়া হয়নি। এটা আন্তর্জাতিকভাবে তারা একটা চুক্তি লঙ্ঘন করলো, এবং বাংলাদেশের যে একটা কয়েদের যে অধিকার রাষ্ট্র যেটা সংরক্ষণ করবে সেই অধিকার তারা খর্ব করলো। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। এ কে এম পাটোয়ারি, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। নির্বাচনের ডামাডোল তো চলছে। ওগুলি বলার আগে আমি ওই যে মানবাধিকার নিয়ে যে উনি যে কথাটা বলছেন সেই ব্যাপারে দুটো কথা বলতে চাই। যেটা হলো যে তারেক জিয়ার পাসপোর্ট আপনার নবায়ন হচ্ছে না 1-11-এর সময় উনি তারেক সাহেব জানেন এখনও, যদি এখন শুনে তাহলে উনি এটা বুঝতে পারবেন। আমি তখন বলছিলাম যে কেন সে যদি ফাঁসির কাছে আসামি হয় কিন্তু তাকে আমরা খাওয়া দিই, যেমন রশিদ ফারুককে আমরা কী করছি, রশিদ ফারুক বঙ্গবন্ধুকে হত্যা করার পরও তাকে কিন্তু মেডিকেল ফ্যাসিলিটি, চিকিৎসা, খাওয়া সব দেওয়া হয়েছে, যিনি জানাশোনা প্রমাণিত হত্যাকারী হওয়ার পরও। তাহলে এই লোকটাটা এখন প্রমাণিত হয় নাই। তো তখন ওনারা বললেন যে এটা করলে আমার কি চাকরি থাকবে? হোম সেক্রেটারি তখন বললেন। আমি বললাম হোম চাকরি থাকবে না কেন, এটা তার মানবাধিকার, এটা তার দিতে বাধ্য, কারণ তার বিচারে যদি প্রমাণ পান তার সে ফাঁসি দিয়ে দেন, তার পাসপোর্ট না দিবেন। তো এখন এটা আসামি হয়েছে, আসামি এখনও প্রমাণিত হয় না যে মার্ডার কেস যদি কার্যকরী করার আগেও যদি এরকম ধরনের পরিস্থিতি হয় তাহলে দিতে হবে। তারপরে আরেকটা কথা আপনাকে বলি, এটা জনগণ জানার দরকার। মারুফ কামাল শিমুল বিষয়টা আসছে, খালেদা জিয়ার মা মারা গেছে, সেইখানে মাকে প্যারোলে ওখানে প্যারোলে মুক্তি দেওয়ার কোনো বিধান নাই, আইনে বলা আছে। এটা আমাকে সরাসরি বলে, আমি আপনি লেখেন মানবতা সকল আইনের ঊর্ধ্বে, এটা কোনো রুলস দিয়ে করা যাবে না। বলে এটা দিলে কি আমি সামলাইতে পারবো? আমি সামলাতে, আপনি সেনাপ্রধানের সাথে কথা বলেন। সেনাপ্রধানের সাথে কথা বলে মহিনের সাথে উনি কথা বললেন হোম সেক্রেটারি আমার রিকোয়েস্টে, যে আমি বললাম না এটা আমি দেখতেছি এটা অন্যায় হচ্ছে। তখন উনি কথা বলা বলে আপনি সবাইকে বললে সবাই আপনার কথা শুনবে না, আমার কথা শুনবে তার কথা না। আপনি যদি লজিক বলতে পারেন, দৃঢ় কথা বলে শক্তভাবে বলেন, তাহলে এটা শুনবে। তো এখন তারেক সাহেবটা তো আমি ওই সময় হাসিনার সময় করাই দিয়েছি। তো তারপরে আমাদের তো জাপানে দিলাম। এটা হলো কি করে, কারণ আমি যে ওই আইনের কথা যেটা বলছি। আপনার বাংলাদেশে আপনার পরিচয় কি? যে পরিচয় আমি এদেশে একটা নাগরিক, এই সবচেয়ে বড় পরিচয়, আমি দেশে একটা নাগরিক, এই দেশে একটা ভোটার, এর চেয়ে বড় পরিচয় কিছু হইতে পারে? কোনো অন্যায় হলে আমি ইউনুস সাহেবের প্রশ্ন করতে পারি, এটা আমার রাইটস, এটা আমাকে কোনো দয়া করা দেওয়া না। এই দেশে জন্ম নিয়েছি, সেই হিসেবে আমি ইনবিল্ড আমাকে এই রাইটটা আমাকে হয়েছে, পাইছি আমি, কারো দয়ার দান না। মোরাবার আমি একজন মুক্তিযোদ্ধা, এই দেশে গঠনের জন্য আমার অবদান আছে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো লোকমান হোসেন আকাশ, ব্যবসা বাণিজ্য কেমন দেখছেন? ব্যবসা বাণিজ্যের পরিবেশ নির্বাচনের পরে কেমন আশা করছেন? বাংলাদেশে 18 কোটি মানুষ, তো আমরা আসলে সবসময় সম্ভাবনা নিয়েই চিন্তা করি। আর আমি একটা জিনিস খুব স্পেসিফাই বলি, সেটা হচ্ছে যে দেখেন এই ইলেকশনে প্রায় 2000-এরও বেশি এমপি ক্যান্ডিডেট, অর্থাৎ সংসদ সদস্য হওয়ার জন্য একটা তোড়, একটা জোর, একটা দৌড়ান, মানে সবাই ইচ্ছুক, কিন্তু সবাই বলছে যে আমি দেশের সেবা করব, জনগণের সেবা করব। হোয়ারাস আমাদের মেইন টার্গেট হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রি করে মানুষের কর্মসংস্থান তৈরি করে জনগণের সেবা করব। দেখেন আমরা আসলে খুব পজিটিভলি দেশটাকে দেখি, যে আমার এই বয়সে আমার অনেক সুযোগ হয়েছিল, আমি মোর দ্যান 50 কান্ট্রিজ ভিজিট করেছি, অনেক দেশের ব্যবসা বাণিজ্য, দেশের আপনার আইন শৃঙ্খলা, তারপর দেশের পলিসি সব কিছু দেখেছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষগুলো অনেক বোকা এবং অনেক সহজ সরল, এবং আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষকে মানে একটু হলেও মনে অন্যভাবে দেখে, যার জন্য মাঝে মাঝে দেখবেন যে জনগণ অনেক কিছু উপভোগ করে। এবং আমরা যদি লাস্ট 20 ইয়ার্সের এই পলিটিক্যাল সিচুয়েশনে দেখি, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি। তবে আমার যে জিনিস সেটা হচ্ছে যে আমরা পজিটিভ মানুষ, আমি চাই দেশে শিল্পায়ন হোক, কারণ এই দেশে অনেক সম্ভাবনাময়। আর আমি বিদেশে অনেকগুলো দেশে দেখেছি যে বাংলাদেশের ওয়ার্কাররা, আমাদের দেশের লেবাররা যারা ফরেন রেমিটেন্স পাঠায়, তা কী পরিমাণ যে কষ্ট করে, এটা যদি আমার দেশের যারা পলিটিক্স করে, যারা বলে যে আমি জনগণের সেবা করব, আমি জনগণের সেবা করতে চাই, না, আপনি অনেকভাবে করতে চান। আমি মনে করি যে যেমন আমাদের এই দেশে পলিটিক্স মানে কিন্তু একটা পেশা হিসেবে অনেকে নিয়েছে। আমি অনেকেই দেখি যে তার জীবনে কোনো ব্যবসা নাই, সে 5 বছরে একবার এমপি হয়, এমন টাকা আর্ন করে, তারপরে তার একটা পুঁজি হয় এবং
তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, কোনো পারিবারিক যোগ্যতা নাই বা কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড নাই, বাট হি মেক্স এ বিগ অ্যামাউন্ট অফ মানি। হোয়ারাস আমরা 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে আমরা কিন্তু পারি না। আমাদের অনেক জবাবদিহিতা ফেস করতে হয়। যেমন দেখেন যে আমি মনে করি যে বাংলাদেশের এই যে এখন যে বাজেট প্রায় 7,00,000 কোটি টাকা যে বাজেট, এটা অলমোস্ট বিগ অ্যামাউন্ট। এই টাকাটা যদি প্রপারলি ইউটিলাইজ করা হয়, জাস্ট একটা জিনিস বলি যে সরকার ফান্ড দিচ্ছে, সরকার ফলো আপ করছে, তো সরকার কেন কাজটা করে না? যেমন রোডস অ্যান্ড হাইওয়েজ বা অনেক টেন্ডার হয়, সরকার দিচ্ছে, সেখানে 25% 50% কিন্তু টাকা হাওয়া হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? এটা হাওয়া হয়ে যাচ্ছে। এটাই তো একটা পলিটিক্সের মধ্যে চলে যাচ্ছে। কারণ আজকে দেখবেন যে অনেকে এমপি ক্যান্ডিডেট হচ্ছে, হয়তো এই বছর তার হলফনামায় দেখবেন হয়তো 10 লাখ টাকা তার অ্যাসেট বা 20 লাখ টাকা তার অ্যাসেট। আমি হলফ করে বলতে পারি যে আফটার 5 ইয়ার্স সে যখন নেক্সট ইলেকশনে যাবে, দেখবেন তার ইনকাম হয়ে গেছে 5 কোটি 10 কোটি টাকা, আরও বেশি বা আরও বেশি হয়ে যায়। অর্থাৎ প্রতি বছর সে এই যে 2 কোটি থেকে 3 কোটি টাকা আর্ন করে, অর্থাৎ তার পার মান্থ ইনকাম দেখা যাচ্ছে 50 লাখ টাকা। হাউ কাম? তার কোনো ইন্ডাস্ট্রি নাই, তার কোনো সেট আপ নাই, কীভাবে আসে? তো যাই হোক, এটা পলিটিক্সের ইস্যু। আমি পলিটিক্সে মোটেও ইন্টারেস্টেড না, বাট আমার কথা হচ্ছে যে আমি ব্যবসায় ইন্টারেস্টেড। এই দেশে অনেক সম্ভাবনাময়। আমি সবাইকে আকুল আবেদন করব যে আপনারা দেশটাকে ভালোবাসুন, দেশটাকে ভালোবাসে, সবাই তো বলছে সবাই ভালোবাসেন। ভালোবাসার মধ্যে স্বার্থ আছে। আপনার যখন আপনি একটা লোভের চোখে ভালোবাসবেন আর একটা ভালোবাসার চোখে, কেয়ারের চোখে ভালোবাসবেন, দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। ধন্যবাদ আপনাকে। দেশ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ডক্টর ওয়াজেদ খান, জি, ভালোবাসার আমি মধ্যেও যেখানে কথা পার্থক্য বলতে আছে। চাচ্ছিলাম সেটা যে উনি যেটা বললেন দেশপ্রেম এবং হালাল, এটার কোনো পার্সেন্টেজ হয় না। তা আমাদের যে দেশপ্রেম, আজকে বাংলাদেশে আগামী নির্বাচনে দেখলাম 1981 জন প্রার্থী হয়েছে 300 আসনে। এই যে যারা প্রার্থী হয়েছেন, আজকের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের সেই যে স্ট্রেংথ, যে সাহস, যে যোগ্যতা, যে নিরপেক্ষ ভূমিকা থাকা উচিত, আমার মনে হয় সেটা নেই। বড় বড় রাজনৈতিক দলগুলোই বলছে নির্বাচন কমিশন অন্যের প্রতি ঝুঁকি আছে। তার মানে কি নির্বাচন কমিশন ঠিক আছে? নো, বিএনপি বলছে, জামায়াত ইসলামী বলছে, এনসিপি বলছে, না, আপনি প্রত্যেকে দেখেন, অন্যর দিকে না ঝোঁকার কথা দিচ্ছে। বলছে। নির্বাচন কমিশন একজনকে অরেঞ্জ জুস দিচ্ছে, আরেকজনকে লেবুর শরবত দিচ্ছে। ইট মাস্ট বি ইকুয়াল, সমান্তরাল হইতে হবে। নির্বাচনের ফিল্ড সমান্তরাল হতে হবে। এখানে যদি উঁচু নিচু পাহাড় চড়াই উতরাই হয়, সেটা নির্বাচন কমিশন হবে না। এখানে নির্বাচন কমিশন তো আমেরিকাও আছে। আপনি যেটা বললেন, ফেডারেল গভর্নমেন্টের নির্বাচন কমিশনের 6 জন সদস্য, 3 জন রিপাবলিকান, 3 জন ডেমোক্র্যাট। 6 বছরের জন্য হয়, প্রতি 2 বছর 2 জন করে চেঞ্জ হয়। তারা স্ট্রিক্টলি এই টাকা নির্বাচনে কোত্থেকে আসে, কোথায় খরচ হয়, আচরণটা কি, তারা কন্ট্রোল করে। আমাদের দেশে নির্বাচনে দেখেন পোস্টার টানানো নিষেধ, হ্যাঁ, কিন্তু বড় আকারে ব্যানারে, বাসে বা অন্য কোথাও লাগানো এটা নিষেধ না। আপনি আমাদের আইন এরকম, আপনি ফুল ছিঁড়া নিষেধ, নোটিশ লেখা আছে, আপনি গাছটা উপরে ফেলেন আপনার কিচ্ছু হবে না, ফুল তুলেন আপনার 6 মাসের জেল হবে। তো এই যে আইনের যে প্রয়োগ, আইনের যে এটা তো সুষ্ঠু না। এখন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 জন প্রার্থী যাদের 5,000 কোটির উপরে টাকা ঋণ। আমরা জানি এখানে 50 জনের উপরে, আমরা জানি এমন ব্যক্তি আমার অনেকেই পরিচিত আছে, আমেরিকান পাসপোর্ট নিয়ে ঘুরে, আমেরিকান পাসপোর্ট নিয়ে ব্রিটেনে গেছেন, 1 মাস আগে উমরা করতে গেছেন, তারা ক্যান্ডিডেট হয়েছে, এখানে তাদের নাই বাংলাদেশি পাসপোর্ট হিসাবে। বাংলাদেশি পাসপোর্ট তার ছিল না তখন, এখানে আসার আগে হয়েছে। এরকম তারা ক্যান্ডিডেট হয়ে গেছে। এটা নির্বাচন কমিশন দেখেও দেখে না, বুঝেও বুঝে না। এখানে যদি এই নির্বাচন কমিশন যদি কন্ট্রোল না করতে পারে, এই নির্বাচন যদি শুধু দায় মুক্তির নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ আপনাকে। এটা আমি মনে করি এই নির্বাচনের মতো হতে হবে, নিরপেক্ষ হতে হবে, সুষ্ঠু হতে হবে, এবং সবাইকে, যেমন নাগরিককে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিতে হবে, যারা প্রার্থী আছে তাদেরকেও চালুনি দিয়ে ছেঁকে প্রার্থী করতে হবে। আপনাকে ধন্যবাদ। ডক্টর আফরোজা পারভিন, এইবারের নির্বাচনে নারী প্রার্থী কম,
কান্ট্রি পরিচালনা করা একটা বড় পরিসরের কাজ। হ্যাঁ, এখানে 51% হচ্ছে নারী আর 39% হহচ্ছে পুরুষ। 49। তো এখন এই যে আপনি মানবাধিকার রক্ষা করবেন, ইকোনমিক, শিক্ষা, 5টা জায়গা, হ্যাঁ, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান এবং নিরাপত্তা, 6টা জিনিস এটা আপনার এই পরিচালনা করতে হবে আপনি যখন দেশ পরিচালনা করবেন। পাশাপাশি আপনাকে মানচিত্রের সুরক্ষা দিতে হবে, 7টা জিনিস, রাইট, একটা দেশ চালাতে গেলে। তো এখন আপনি একা কী করে বুঝবেন যে ওই মেয়েটার কি অসুবিধা? তা আপনি যদি ওর মেয়ের উন্নয়ন আপনি যদি করতে যান, কথার কথা, উইদাউট অংশগ্রহণ, যদি আপনার সংসদে যদি ওরা মত প্রকাশের সুযোগ পায় না, যদি না পায়, তখন ও কি করে ওই 51% মেজরিটি উইমেনের উন্নয়ন কিভাবে বুঝবে? যারা এই যে নমিনেশন দিল তাদের মাথার মধ্যে যদি এই জিনিসটা থাকতো, তাহলে ঠিকই একটা মানে পরিমাণ, একটা অংশ নিশ্চিত করে ওইভাবে মেয়েদেরকে সংসদে বসার এবং মত প্রকাশের অধিকার দেওয়া হতো। বাংলাদেশে যে সকল মেয়েরা আয় করে তার মধ্যে হচ্ছে 81% নারী তাদের খরচা করার অধিকার রাখে না। বাংলাদেশে 3% ছেলে বেকার, 7.16% মেয়ে বেকার। তারা যোগ্য কিন্তু তারা বেকার, রাইট? তো এখানে প্রথমেই যদি 95% জায়গা আপনি নিজেই দখল করে নিলেন, তারপরে একজন বলে যে মেয়েদেরকে ঘরে বসালে পয়সা দিবে, কোনো একটা পার্টি থেকে বলছে, তো ঘরে বসায় কয় পয়সা দিবে? এখানে আমি একটা কথা শুনলাম, আমি কয়েকদিন আগে আর একটা টক শোতে বলছি যে আমি শুনতেছি, এটা সত্যি কিনা ভাই জানি না, সর্বনিম্ন স্যালারি হবে হচ্ছে 40,000 টাকা সরকারি। ঠিক আছে, একটা শুনলাম, ওটা হাওয়া থেকে পাওয়া কিনা মানুষ আমাকে বলল। তো সর্বনিম্ন স্যালারি যদি হয়, তো একটা মেয়ে, আমি মনে করেন 1 লাখ টাকা বেতন পাই, রাইট, আমাকে ঘরে বসায় দিবে, রাইট? আমাকে কি ওই সর্বনিম্ন বেতনটা কি সরকার আমাকে দিবে, নাকি 500 টাকা ভাতা দিবে, যে সে 500 টাকা ব্যাংকে দিবে, সেই 500 টাকা আনতে যাইতে আমার 500 টাকা শেষ? তো এখন কোনো ধরনের, শোনেন, আমি সার্বিকভাবে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান সুরক্ষা এবং মানচিত্রের সুরক্ষা এবং বাংলাদেশের নিরাপত্তা, এই সবগুলা বিষয়ে নারীর যদি অংশগ্রহণ না থাকে, তাহলে নারীরা ধসে যাবে, নারীরা 100 বছর পিছনে যাবে। যদি আপনারা নারীরা এখন পিছিয়ে থেকে, যাক এটা কেউ চায় না, আমরাও চাই না এই অনুষ্ঠানের পক্ষ থেকে। কে এম পাটোয়ারি, নারীর অংশগ্রহণ কেমন দেখছেন এই নির্বাচনে? দেখুন, আমি নারীকে আরও সম্পৃক্ত করার জন্য বলতাম, কিন্তু আমার অতীতের অভিজ্ঞতাটা কি, আমরা স্পিকার দেখছি নারী, প্রধানমন্ত্রী দেখছি নারী, বিরোধী দলের নারী, এরপরে কি দেখলাম, পলায়ন দেখলাম। তো সুতরাং এটা খবর তো বেশি ভালো না। Percentage দেখতে একজনকে হবে। বলছে যে ভাই মারা যাচ্ছিস না, ওই দিন খবর তো বেশি ভালো না, ব্যস্ত তো ভ্যাকেন্সি নাই। তো যদি আমরা দেখতাম যে এই ধরনের রেজাল্ট, এটা পারফরমেন্সটা ভালো করছে, আমাদের পৃথিবীর কোথাও এতগুলো স্পিকার নারী, প্রধানমন্ত্রী নারী, বিরোধী দল নারী এরকম ছিল না কোথাও। হওয়ার পরে রেজাল্ট কি দেখলাম? রেজাল্ট দেখলাম পলায়ন। রাজনীতি আজকে এই দর্শন নামছে। তো এটা আমরা আশাব্যঞ্জক না, যোগ্যতা হবে এখানে, নারী পুরুষ কোনো কথা না। আমরা নাগরিক যে হিসেবে নারীরা এসেছিলেন তারা যোগ্যতায় আসেননি। না, যোগ্যতা আসে না, তো যোগ্যতা আসলে এই অবস্থা হলো কেন? সেটা প্রশ্ন, আপনার উত্তর আপনার কাছে আছে। যোগ্য লোকরা কি পলায় নাকি? আরেকটা কথা বলি আপনাকে, দেখেন 1,56,000 পয়গাম্বর আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, একটা মহিলা পয়গাম্বর কিন্তু পাঠায় না। তাহলে কি আপনি বলবেন যে আল্লাহ কম বুঝে? যারে যেই জায়গায় সেই জায়গায় রাখা হয়েছে। তো যেই নারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের জন্য আপনার শুভকামনা থাকছে? অবশ্যই থাকবে। আমি তো ওদের, আমি নিজে 2 সন্তানের কন্যার বাপ, তো সুতরাং আমি তো মেয়ের বিরুদ্ধে না। আমি যদি রিয়েলিটি, আমার মেয়েটা যদি সায়েন্সের ছাত্রী না হয়, আর্টসের পড়ার যোগ্যতা থাকে, আমি তার ডাক্তারি পড়তে চেষ্টা করবো কেন, বিজ্ঞানী মানতে চেষ্টা করবো কেন? আমার বক্তব্য ওই জায়গায়, আমি নারী বিদ্বেষীও না, পুরুষ বিদ্বেষীও না। এখানে একজন নাগরিককে তাকে দিয়ে ওয়ার্ল্ডের কোথায় কোটা আছে? ওয়ার্ল্ডের কোথায় কোটা নাই। দুর্বলরা কোটা চায়, দুর্বলরা অনুকম্পা চায়। তো এখানে তারা কম্পিটিশন করবে। আমার বক্তব্য হলো যে কম্পিটিশন পুরুষ নারী কোনো, সবগুলি ভোটাধিকার ওনারও যা আমারও তা। তাহলে আমি যদি কম্পিটিশন করি এমপি, উনিও কম্পিটিশন করে আসবে, ওনার সিলেকশন কেন? ধন্যবাদ আপনাকে। লোকমান হোসেন আকাশ, আপনাকে দিয়ে শেষ করতে চাই। জি। ব্যবসা বাণিজ্যের পরিবেশ কেমন ছিল এই 17-18 মাস, আর কেমন পরিবেশ থাকা উচিত একটা দেশের উন্নয়নের জন্য? আমার মনে হয় যে আমার বয়স কম, তারপরেও আমি লাস্ট প্রায় 30 বছর যাবৎ ব্যবসার সাথে সম্পৃক্ত। আমি খুব ছোটোবেলা থেকেই ব্যবসার সাথে সম্পৃক্ত, আমার প্রায় 12-13 বছর থেকে আমি ব্যবসার সাথে সম্পৃক্ত আছি। তো আমি লাস্ট 30 বছরে এত বাজে সময় কখনো দেখিনি, ঠিক আছে? এবং কোথাও কোনো এমপ্লয়মেন্ট জেনারেশন নাই, তারপর হচ্ছে কোনো এই ইকোনমিক্যাল মুভমেন্ট নাই। ইভেন আমি আমারটাই বলি যে
আমি যদি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, আমার ইন্ডাস্ট্রিতে টোটাল সেল ড্রপ করছে মোর দ্যান 60%, সেল ড্রপ করছে, প্রোডাকশন ড্রপ করছে মোর দ্যান 50%। তার মানে এমপ্লয়মেন্ট জেনারেট শেষ, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের দেশে যেটা হয়, আমরা প্রতিবারই দেখি যে প্রতি 5 বছর পর পর এরকম একটা বাজেট টাইম আমাদের পাস করতে হয়। তো আসলে এই বাজেট টাইমটা আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। আলটিমেটলি দেখেন যে আজকে যেই ক্ষমতায় আসুক, এটা বিএনপি আসুক বা আপনার জামাত সহ 11 দল আসুক, তারা কিন্তু ওই যদি একটা বাজে সিচুয়েশন থাকে সেটা কিন্তু ঠিক করতে তাদের সময় লাগে। তো আমার কথা হচ্ছে যে এর আগেও হয়েছে, যেই আসুক, আমার কথা হচ্ছে যে পলিটিক্সের ধাপে চলুক, বিজনেসের ধাপে চলুক। একটা দেশের মূল অর্থনীতি এটা কিন্তু ব্যবসায়ীরাই করে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে হয়। এই দেশ যদি সোমালিয়া হইতো, আজকে দেশের এমপি হওয়ার জন্য কিন্তু এত লোক দৌড়াদৌড়ি করতো না। আজকে বাংলাদেশের ক্রিম আছে, অর্থাৎ এখানে $30 বিলিয়ন ফরেন রেমিটেন্স আসে, $50 বিলিয়ন এক্সপোর্ট রেমিটেন্স আসে, তার মানে $80 বিলিয়ন এটা হচ্ছে যে সরাসরি লিগ্যাল ওয়েতে আসে। একটু বলতে এরপরেও আমার দেশে প্রায় 1,30,00,000 প্রবাসী যারা বিদেশ থেকে আরও অন্তত $8 থেকে $10 বিলিয়ন তারা গোল্ড, অর্নামেন্টস বা মোবাইল ফোন বা ডলার কিন্তু এদেশে নিয়ে আসে। অর্থাৎ এই যে প্রায় $90 বিলিয়ন একটা মানে ইনফ্লো, এখানেই কিন্তু সবার চোখ, সবার কিন্তু লোভ, দল মত নির্বিশেষে সবার একটা ভিউ পয়েন্ট থাকতে পারে। আমি জন্মগতভাবে হয়তো একটা দল সাপোর্ট করি, আবার 5 বছর পরে আমি তো হিউম্যান বিং, এমন না যে আমি কিন্তু রোবট না যে আমাকে একটা চিপস দিয়ে রাখছে আমি সারা জীবন এই দলকেই করব, নো, নেভার। আজকে আমার মধ্যে তো একটা বিবেক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক আছে, এবং আমি মনে করি বাংলাদেশের 99% পিপল টুডে অর টুমোরো দে ক্যান রিয়ালাইজ, দে ক্যান জাস্টিফাই, এবং দো দে ক্যান নট এক্সপ্লেইন বাট দে ক্যান নট এক্সপ্লোর, বাট আলটিমেটলি দে ওয়ান্ট টু মানে পুট দেয়ার ভোট। এবং এটাই বলি যে দেখেন, আজকে যারা দেশে নাই, চলে গেছে, এমনও হয়েছে আবারও কোনো ঘটনা ঘটতে পারে, এই যে সিচুয়েশন যেন এটা আর না হয়। ধন্যবাদ আমার কথা হচ্ছে সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণে সবাই সচেষ্ট হই। আসবো আপনার কাছে আরেকবার, ডক্টর ওয়াজিদ, 1 মিনিটে যুক্তরাষ্ট্রের যে কারণে যুক্তরাষ্ট্রের বিষয়টা, যুক্তরাষ্ট্র যে কোনো দেশকে নিয়ন্ত্রণের জন্য কর আরোপ করতে চায়, জি 100%, 500%। এটা ট্রাম্পের ইলেকশনের একটা এজেন্ডা ছিল। আমেরিকা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ডোনার, এবং প্রায় $270 মিলিয়ন প্রতি বছর গড় অ্যাভারেজে বাংলাদেশকে দেয়। এই পর্যন্ত $9 বিলিয়ন দিয়েছে আমেরিকা। আর আমেরিকা হলো সবচেয়ে বড় ইম্পোর্টার বাংলাদেশের, এই এককভাবে। তো বাংলাদেশ থেকে আমেরিকা যে প্রতি বছর বিশেষ করে গার্মেন্টস নিচ্ছে, তারপরে আপনার জুতা, এই ধরনের জিনিসগুলো। আর আপনারা এটা জানেন যে জিএসপি যেটা ছিল 2013 সালের 29শে জুন এটা বন্ধ করে দিয়েছে ওবামা গভর্নমেন্টের সময়। এটা যদি থাকতো 5,000 আইটেমের মতো জিনিস বাংলাদেশ আমেরিকাকে দিতে পারতো। এখনও এটা গভর্নমেন্ট করতে পারে নাই বাংলাদেশ। এখন ওয়াশিংটন পোস্টে যে নিউজটা আসছে আপনি বললেন, আগে এটা সন্ত্রাসী বা জঙ্গি যে জিনিসগুলো, টেরর, ওয়ার অন টেররের উপর 9/11-এর পরে যেটা ছিল ওই টার্মটা শেষ হয়ে গেছে। এখন তারা ওয়ার্ল্ডে দেখছে যেসব দেশকে তারা টার্গেট করছে টেরর হিসাবে, নো মোর দেয়ার টেরর। তারা যদি টেরর না হয়, এগুলো তারা অনেক যাচাই বাছাই করেই তারা চিন্তা করছে যে বাংলাদেশের আগে অনেকগুলো দলকে তারা দেখেছে, তারা শুধু অর্থ পাচার করেছে, দেশের কোনো বেসিক কোনো কিছু হয় নাই। এ কারণে তারা দুর্নীতিবিহীন একটা সরকারকে দেখতে চায়, যে কারণে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট তারা এই জামায়াতকে তাদের একটা পছন্দের দল বা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক করার একটা কথা বলছে। এটাই এখন চলে আসতে দেখা যাক এটা ইলেকশনে। তবে বেসিক কথাটা হলো যে নির্বাচনের মধ্য দিয়ে শুধু সরকার পরিবর্তন নয়, আমরা চাই গোটা কাঠামোর পরিবর্তন, একটা বন্দোবস্তের পরিবর্তন। এই বন্দোবস্ত 12টা নির্বাচনের মধ্য দিয়ে কোনো ধরনের পরিবর্তন এই দেশে আনতে পারেনি যারা জীবন দিচ্ছে। আমরা চাই এই পরিবর্তন বাংলাদেশে আসবে। আফরোজা পারভিন, এই পরিবর্তন কি, কেমন পরিবর্তন? আমি আসলে পলিটিক্স সরাসরি করি না, কিন্তু আমি চাই দেশের উন্নয়নের জন্য নিরপেক্ষভাবে আমি নির্বাচন চাই, এবং এই নির্বাচনটা যাতে খুব অনেস্টলি হয়। আমি সবচেয়ে সব জনগণ যাতে ভোট দিতে পারে, সকল জনগণ যেন ভোটে দাঁড়াতে পারে বাংলাদেশের, এটাই আমার চাওয়া।
ধন্যবাদ আপনাকে এ কে এম পাটোয়ারি। আমরা বাইরের থেকে অনেক কিছু বুঝি, যারা বিমানে চড়ে তারা দেখে পৃথিবীটা, তো ওখানে যারা প্র্যাকটিক্যালি আছে যে অনেকের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়। আমরা যেমন দোষের কথা বলবো, কিছু গুণ থাকলে সেটাও বলতে হবে আমাদের। ইলেকশন কমিশনের কিছু পজিটিভ কাজও আছে। একটা লোককে মনে করেন সে ঋণ খেলাপি, তাকে শর্ত দেওয়া হয়েছে যে আমরা কি করি, গাড়ি সার্ভিসিং কখন নিই, যখন গাড়ি দাঁড়ায় যায়। তো আমরা এখানে গাড়ি নিই কখন, সার্ভিস সেন্টারে যখন দাঁড়ায় যায় রাস্তায়, চলে না যখন কিন্তু একটা টাইম আছে, টাইমে আমরা মেনটেন করি না। তো সেই জন্য এখানে আমাদের যখন ইলেকশনের সময় আসে তখন রিশিডিউল করার জন্য যে শর্তগুলি থাকে ফুলফিল করে না, তখন তাড়াতাড়ি করে ফুলফিল করে। ওই যখন ডিক্লেয়ার করছে তখন কিন্তু ওই সে শর্তগুলি মানে নাই, 2টা কাগজ বাকি ছিল সেটা দিছে, এটা ভুল বোঝাবুঝির কোনো ইয়ে নাই। কিন্তু তারপরেও ইলেকশন সঠিক করতে পারবে না, কি জন্য? কারণ কয়েকটা লোককে সিলেক্ট করছে, আগেরগুলি তো যারা রাতের পর দিনে করছে ওরাই তো রয়ে গেছে। এখন সরকার সেটা চাচ্ছে কিনা, সরকারের অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটা বুঝতে হবে। কিছু দ্বৈত নাগরিককেও যারা মনোনয়ন 800 কোটি টাকা দেওয়া লোন হয়েছে। দিয়ে বাকি না, এখন তারা তো হচ্ছে কি candidate। টাকা পাচার করে নিয়ে গেছে, লোন ঋণ খেলাপি হলো, ওটাও ঠিক আছে, যদিও পাচার করাচ্ছে। দুইজনকে যদি আমরা পানিশমেন্ট, একজনকে পানিশমেন্ট দেন, তাহলে যে টাকা 1000 কোটি টাকা নিয়ে গেছে তারে আগে পানিশমেন্ট দিবেন না, যে ঋণ খেলাপি তারে দিবেন। দুইটারই। তারপরে কয়েকজন লোককে ভালো সিলেক্ট করছে, সিভিল ইলেকশন করছে অত্যন্ত ভালো লোক, কিন্তু বাকি যেগুলি আছে সেগুলি রয়ে গেছে। তাহলে যারা রাতের বিরুদ্ধে তাদের বিবেকে বাধা দেয় নাই যে এই কাজটা আমরা সরকারের আদেশ, এটা আমরা মানবো না, অবৈধ আদেশ মানতে বাধ্য নাই নিয়ে বলা আছে, কিন্তু সেই জন্য তারা করছে এটা। উনি যা বললেন যে আমাদের রাজনীতিতে বলে যে আমরা মানুষের কল্যাণের জন্য আসি, তো একজন এমপি সাহেব মানুষের কল্যাণের কথা ভোট নিয়েছেন, নেওয়ার পরে প্রথম আইসাই চুরি করে নিজে বিল্ডিং করছে। তো একজন সরল টাইপের লোক আছে, স্যার আপনারা বলছেন আমাদের খেদমত করবেন, তো এখন দেখি যে আপনি নিজের খেদমত করা শুরু করছেন, আমার তো করলেন না, তাহলে আমি কী করছি, এটা বিল্ডিং করছেন, তো আমি কি জনগণের বাইরে, আমাকে দিয়ে শুরু করছি, তোমার পর্যন্ত যাইতে পারলে তাহলে সেটা বোঝা যায়। ধন্যবাদ কে কে এম পাটোয়ারি। লোকমান হোসেন আকাশ, জি। কেমন নির্বাচন চান, কেমন বাংলাদেশ চান? আমি অবশ্যই একটা ভালো নির্বাচন পাই, সুষ্ঠু নির্বাচন পাই। আর যারা নির্বাচন করছেন তাদের অবশ্যই 4টা জিনিস মাথায় রাখতে হবে, যে বাংলাদেশের ইকোনমিক্যাল ভাইব্রেন্ট বা টোটাল অর্থনীতি কাদের উপরে নির্ভরশীল। 1 নাম্বার হচ্ছে আমার দেশের কৃষক, 2 নাম্বার হচ্ছে যারা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা যারা বিদেশে থাকে 1,30,00,000, 3 নাম্বার হচ্ছে যারা আমার দেশের গার্মেন্টস নিয়ে কাজ করছেন, আর 4 নাম্বার আমরা যারা শিল্পের কারখানা করছি বা আমরা মানুষকে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য কাজ করছি। তো আমাদের বিষয়টা অবশ্যই দেখতে হবে। দেখেন আমার দেশে কিছু ভুল নীতি আছে, ভ্যাট 10 বার দিতে হয়, এগুলো ঠিক করতে হবে। এগুলো যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু দেশের ইকোনমি কখনোই ঠিক হবে না, এবং অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে। একটা কথা বলি, সেটা হলো মানুষের মাইন্ডসেট ঠিক না করা পর্যন্ত কোনো সমস্যার সমাধান হবে না। আমাদের রাজনীতিবিদেরা তো ওই লোকগুলি পাঠাচ্ছে, তো সোরেরে পাঠাইয়া ভালো আশা করবেন কি করে? এমপিরা নির্বাচন করা হচ্ছে নাকি? তো এটা আপনি আশা করবেন কেন? ধন্যবাদ এ কে এম পাটোয়ারি, লোকমান হোসেন আকাশ, ডক্টর ওয়াজেদ খান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।